সাদিফের ছুটি নেই, খুব দরকার ছাড়া সে ছুটি কাতারা চিহ্নটাও না। প্রফেশনাল দিক দিয়ে ছেলেটা বেশ সিনসিয়ার। না পারতে কামাই দিয়েছে, এমন হয়নি। এই যেমন আজ, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সে অফিসে। পুষ্পর আন্টিবলের জন্য ছুটি নিল না, ইচ্ছে করেই নেয়নি। কারণ সামনে বিয়ে, গায়ে হলুদ মিলিয়ে বেশ কিছুদিনের ছুটি লাগবে, আগেভাগে কামাই করে লাভ কি। সাদিফ খানের আড়াআড়ি ব্যাগ ঝুলিয়ে কেবিন ছেড়ে বের হলো। পথে বাঁধলেন পরিচিত মুখের মাহবুবুল ইসলাম, এখানকার সরকারি ম্যানেজার। বয়সে তিনি সাদিফের অনেকটা বড় হলেও পদে নিচে। এই নিয়ে ভদ্রলোকের আক্ষেপের সীমা নেই। এত বছর এই অফিসে কাজ করলেন, প্রমোশন পেয়ে পেয়ে সহকারীতে এসে সিজে লটকালেন, ওপরে আর ওঠেন না। সাদিফ এসে মাঝ দিয়ে টুক করে জায়গা আর চেয়ারখানা ছিনিয়ে নিল। হাঁটুর বয়সী ছেলেকে স্যার স্যার বলতে কি যে সম্মানে লাগতো প্রথমে, এখন অবশ্য অভ্যেস হয়েছে। মনে বাঁধলেও মুখে আর বাঁধে না। সাদিফকে বের হতে দেখেই শুধালেন, স্যার কি বের হচ্ছেন? জি, আমিও বের হতাম। স্যার চলুন আজকে আপনাকে ড্রপ করে দেই। একক উদ্ধৃতি চিহ্ন। কথাটার উদ্দেশ্য কেবল তোষামদ। সাদিফের যে বাইক আছে, আর সে যাবে না, উনি খুব ভালো করে জানেন এসব। হলো তাই। সাদিফ বিনীত কণ্ঠে বলল, লাগবে না মাহবুব সাহেব, বাইক এনেছি তো, আপনার আর কষ্ট করতে হবে না। মারিয়া আর চোখে বারবার তাকাচ্ছে, চোখের কোণা আর মনের আনাগোনা দিয়ে দূরের এক সুপুরুষকে নিপুণ ভঙ্গিতে দেখছে সে। আবিষ্কার করছে, এভাবে চেয়ে থাকতেই দারুণ লাগছে ওর। এই যে ছেলেটা হাসলো, বক্ষ কেমন করে উঠল তাতে, এই যে কথার ফাঁকে ওষ্ঠ পৃষ্ঠ হতে একটু ঘাম মুছল। ইস! মারিয়া খিচে বুঝে নীলু চক্ষু, সে টের পেতে সক্ষম, তার মন আর তার দখলে নেই। চুরি হয়েছে সাদিফ নামক এক ভয়ানক, অভদ্র লোকের দ্বারা। ভাবতেই অবাক লাগে, পাড়ায়, গ্রামে, ফেসবুকে কত ছেলের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করল সে, অথচ শেষমেশ নিজেই কুড়াল বসাল নিজের পায়ে। যেচে এক ছেলের প্রেমে এইভাবে পড়ল, তাও এমন একতরফা প্রেম, যেখানে ওপাশের মানুষটার কোনো অনুভূতি জানা নেই। মারিয়া বিলাপ করল মনে মনে, অদৃশ্য হস্তে কপাল চাপড়ে ভাবল, হায় রে মারিয়া, এইভাবে নিজেকে শেষ করতে চাইছিস কেন? আর কোনো রাস্তা পছন্দ হয়নি। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়ার তাকানোর মধ্যেই সাদিফ মাহবুবের সাথে কথা শেষ করে লম্বা কদমে অফিস ছাড়ে। মেয়েটা হা করে দেখে গেল সব, খেয়াল করতেই তটস্থ হলো। ট্রিঘড়ি করে কাঁধে ব্যাগ চাপিয়ে তাড়াহুড়ো পায়ে ছুটল পেছনে। অফিস ছুটি হয়েছে অনেকক্ষণ, কিন্তু ইচ্ছে করে এতটা সময় বসেছিল সে। মারিয়া বাইরে এসে আশেপাশে তাকালো, তখন পার্কিং থেকে বাইক সাথে নিয়ে গেটের কাছে এলো সাদিফ। ওকে দেখেই উসখুস শুরু করলো মারিয়া। সে কি আগ বাড়িয়ে কথা বলবে, আবার ছ্যাঁচা ভাববে না তো? দোনামোনা করে দাঁড়িয়ে থাকতেই সাদিফ উঠে বসে বাইকে। মারিয়া সজাগ হলো, দুপাশে ঘন ঘন মাথা নাড়ল। আর দাঁড়িয়ে থাকলে লস, চলেই যাবেন উনি। সে ত্রস্ত ভঙ্গিতে দুপা এগিয়ে আসতে আসতে ডাক ছুড়ল, হ্যালো। হ্যাঁ, হ্যালো স্যার। সাদিফ হেলমেট পরা মাথাটা চারপাশে ঘোরাল, কণ্ঠস্বর তার পরিচিত, কিন্তু সম্বোধন। পেছনে ঘুরতেই মারিয়াকে দেখে কুচকানো ভ্রু শিথিল হয়। বিরক্ত না হয়ে স্বাভাবিক চোখে চাইল। মারিয়া চটজলদি পায়ে হেঁটে এসে কাছে দাঁড়ালো। সাদিফ অনিশ্চিত কণ্ঠে বলল, আপনি কি স্যার আমাকে ডাকলেন? একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়ার দাঁতগুলো বেরিয়ে এলো বাইরে, মাথা ঝাঁকিয়ে জানালো, জি। কেন? আপনি আমার সিনিয়র না? সাদিফ অবিশ্বাস্য চোখে তাকায়। একদিনে মারিয়ার রাতারাতি পরিবর্তন ভ্রু কপালে তুলে দেয়। মেয়েটা অপ্রতিভ হলো তাকানোর ধরন দেখে। মিনমিন করে বলল, এভাবে দেখছেন কেন? সম্মান দিচ্ছি। মিটাই তো হজম হচ্ছে না। এর আগে বহুত সম্মান দিয়েছেন তো। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া মুখটা চুপসে ফেলে বলল, এরকম করে বলছেন কেন? কাল তো সব কিছুর জন্য সরি বলেছি। সাদিফ হেসে বলল, উদ্ধার করেছেন? তা আজ এত দেরি করে বের হলেন যে? আপনাদের যাওয়ার টাইমও তো আরো আগে। মারিয়া মনে মনে বলল, আপনার জন্যেই বসেছিলাম। মুখে বলল, একটু কাজ এগিয়ে রাখলাম, যাতে পরে অসুবিধে না হয়। সাদিফ ফের ভ্রু চায়, কাজ এগিয়ে রাখছেন? নতুন নতুন এলেন, এত কি কাজ দিল অফিসে? মারিয়া আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি? মানে? সাদিফ পথিমধ্যে কথাকে তারা চিহ্ন রে বলল, মানে ছাড়ুন। শুনুন ম্যালেরিয়া, প্রথম প্রথম এত কাজ দেখাতে যাবেন না, এটা বোকামি। পরবর্তীতে এই দেখানোটাই কিন্তু কাল হবে আপনার। দেখবেন ইচ্ছে নেই,
কিন্তু বসো, এক গাদা কাজ চাপিয়ে দিয়েছে আপনার ঘাড়ে। এক রকম পেয়ে বসবে, বুঝেছেন? মারিয়া মাথা দোলাল। জি, বুঝেছি। একক উদ্ধৃতি চিহ্ন। তারপর হাতঘড়ি দেখে বলল, 10টা বাজে। আপনি যান, আমি শুধু শুধু আপনাকে আটকালাম। আমিও যাই, দেখি বাস পাই কিনা। মারিয়া পা বাড়াতে গেলে সাদিফ বলল, কাল ওই সময় পেলেন না? আজ তো 10টা বাজছে। পেলেও সিট হবে না শিওর। দাঁড়িয়ে যেতে হবে। কি আর করব বলুন? আমার তো আর বাইক নেই যে তাতে চড়ে যাব। আর আপনিও নিশ্চয় রোজ রোজ আমায় ড্রপ করে দেবেন না। সাদিফ কপাল গোছাল। মারিয়া খাবড়ে গেল। এই ছেলে আবার যেতে না যায়। অথচ সে কিছু একটা ভেবে বলল, প্রতিদিন পৌঁছে দিলে কানাঘুষা হবে অফিসে। তবে বিপদে পড়লে অন্য কথা। রাস্তাটা তো দুজনেরই এক। উঠুন। মারিয়া অবাক কণ্ঠে বলল, সত্যি পৌঁছে দেবেন? একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ হেসে বলল, মিথ্যে মিথ্যে দেয়া যায়। উঠুন। তারপর বাইক স্টার্ট হয়। মারিয়া উঠে বসে পেছনে। মুহূর্তে অধর ভরে ওঠে বিজয়ের, চকচকে হাসিতে। এই যে এতক্ষণ ইচ্ছে করে অফিসে বসেছিল, কেন? ওর সাথে যাবে বলে তো। মারিয়া মিটিমিটি হেসে হেলমেট বাঁধল মাথায়। সাদিফ টান বসালে, এক হাতে আঁকড়ে ধরল কাজ। আজও একযোগে চেয়ে রইল তার প্রশস্ত, চওড়া পিঠের দিকে। সময় কাটল অল্প নীরবতায়। মারিয়াই কথা শুরু করল প্রথমে। আজ তো আপনাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তাই না? হ্যাঁ, পুষ্প আর ইকবাল ভাইয়ার এঙ্গেজমেন্ট। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আর আপনি অফিসে? কি কপাল, তাই না? আপনারও তো ইনভাইট ছিল। গেলেন না কেন? কি করে যাই, আমারও যে অফিস। দুজনেই ভুক্তভোগী তাহলে। একক উদ্ধৃতি চিহ্ন। পর মুহূর্তে বলল, আচ্ছা, আপনি পিউকে পড়াতে যাচ্ছেন না যে? যেতে তো চাইছিলাম, কিন্তু অফিস করে বাড়ি ফিরতে প্রায় 11টা বেজে যায় দেখে ধূসর ভাই মানা করলেন। বলেছেন সময় আর ইচ্ছে থাকলে এমনি এসে পড়াতে। কোনো রকম চাপ যেন না নেই। সাদিফ নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরল। ভ্রুয়ে দেখা দিল সূক্ষ্ম ভাঁজ। এই যে ভাইয়ার সাথে ম্যালেরিয়ার এত ভাব, এর কি কোনো অন্য মানে আছে? ভাইয়া কি ওনাকে পছন্দ করেন? পর মুহূর্তেই চোখে ভাসল সেদিনের কথা। ধূসরের ফুলদানিতে রাতারা চিহ্নথি মারার দৃশ্য। দুপাশে ক্রমশ মাথা নেড়ে ভাবল, না না, ম্যালেরিয়ার প্রতি ভাইয়ার কিছু নেই, থাকলে অত রেগে যেত নাকি? কি ভাবছেন? খুব। না, কিছু না। একটা কথা বলি। অনুমতি চাইছেন? এত ভদ্রতা। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া গাল ফুলিয়ে বলল, আচ্ছা যান, শুনতে হবে না। সাদিফ শব্দ করে হেসে উঠল। হাওয়ার সাথে সেই হাসিতে প্রাণ জুড়িয়ে গেল মারিয়ার। সাদিফ বলল, আচ্ছা বেশ, বলুন। না থাক। আরে বলুন না। একক উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, বলছিলাম যে, এই যে আপনি আমাকে ড্রপ করে দিচ্ছেন, উপকার করছেন, এই উপকারের একটা প্রতিদান দেওয়া উচিত না? বিনিময়ে হিসেব করে তো উপকার করছি না। তাও বললেন যখন শুনি, কি প্রতিদান দিতে চান? বাইকের তেল ভরে দেবেন নাকি? কথাটা বলে আবার হো হো করে হাসল সাদিফ। মারিয়া ঠোঁট উল্টে বলল, আমি মোটেও সেটা বলিনি। আপনি তো আমাকে কিছু বলতেই দিচ্ছেন না। আচ্ছা, বলুন, বলুন। মারিয়া রহস্যয়ে বলল, উই, আচ্ছা, আমরা যদি বন্ধু হই, তাহলে? একক উদ্ধৃতি চিহ্ন। দৈবাত বাইকে ব্রেক কষল সাদিফ। প্রস্তুত না থাকায় মারিয়ার থুতনিটা গিয়ে লাগলো তার পিঠের হাড়ে। চমকে গিয়েছে সে। সাদিফ ত্রস্ত হেলমেট খুলে খাড় ঘোরায়। বুকপকেট থেকে চশমা বের করে পরে নেয়। কতারা চিহ্ন কিং কণ্ঠে বলে, নামুন। মারিয়া খাবড়ে গেল। সে কি হাবিজাবি কিছু বলেছে? বন্ধু হওয়ার প্রস্তাবটা কি খুব খাতারা চিহ্ন রাপ কিছু? বিভ্রান্ত হয়ে নামল সে। শঙ্কিত নেত্র পিটপিট করল। সাদিফ অদ্ভুত চোখে চেয়ে হঠাৎই বলল, আপনি কি সত্যিই ম্যালেরিয়া, যাকে আমাদের বাড়িতে প্রথম দেখেছিলাম? একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া কম্পিত গলায় বলল, ককেন। যে মেয়ে প্রথম দিন আমার সাথে কোমর বেতারা চিহ্নতে ঝগড়া করল, সে আজ বন্ধু হতে চাইছে। সাদিফের কণ্ঠে বিস্ময়, যেন আকাশ থেকে পড়েছে। মারিয়া হাঁপ ছেড়ে বাঁচল। সে তো ভয় প্রায় আধমরা হয়ে যাচ্ছিল। সাদিফ সংশয়ী কণ্ঠে বলল, আপনি কি সত্যি আমার বন্ধু হতে চাইলেন? মারিয়া মাথা নামিয়ে বলল, কেন, হওয়া যায় না। বয়সে এত ছোট মেয়ে, বন্ধু কি করে হয়? মারিয়া ব্রু কুঁচকে চাইল। ঘাবড়ানো আর ইতস্তত ভাবটা দুম করে পালিয়ে গেল অদূরে। হাত নেড়ে বলল, শুনুন, বন্ধুত্বের না এসব কোনো ব্যাপারই নয়। বয়স, সময়, দিন এসব কিছুই গুরুত্বপূর্ণ না। আসল হলো বন্ধুত্বের গভীরতা।
আপনি কতটা কি তাকে নিজের ভাবছেন, কতটা ভরসা করছেন, তাকে বিশ্বাস করে নিজেকে ঠিক কতটা মেলে ধরতে পারছেন তার কাছে, এসবই হলো মূল। বাকি সব তুচ্ছ। পৃথিবী এক জায়গায় কিন্তু সত্যিকার বন্ধুত্ব আরেক জায়গায়। কারণ যারা প্রকৃত বন্ধু হয় তারাই জানে এর মাপকাঠি সীমাহীন। ধরিত্রীর কোনো কিছু দিয়ে এর পরিমাপ করা যায় না, যাবেও না। সাদিফ পুরো কথা মন দিয়ে শুনল। সে থামতেই বলল, তাই? হ্যাঁ তাই। তাহলে কি বলছেন? বন্ধু হব? সেটা আমি কেন বলবো? আপনার ব্যাপার, আপনার মন কি চাইছে? আমার বন্ধু হওয়া যায় কিনা? সাদিফ ঠোঁট কামড়ে বাবার নাটক করে বলল, অল্প স্বল্প। মারিয়া বুঝতে পেরে হাসল। বলল, তাহলে আপাতত অল্পই থাকুক। সময় সুযোগ বুঝে না হয় এই অল্পটুকুই একদিন বেড়ে যাবে। সাদিফ মাথা ঝাঁকিয়ে বলল, মন্দ হয় না, করাই যায়। মারিয়া হেসে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, তাহলে ফ্রেন্ডস? সাদিফ বিনা দ্বিধায় সেই হাতে হাত মিলিয়ে বলল, ফ্রেন্ডস। পিউয়ের কপালে ভাঁজ পড়েছে। অনেকক্ষণ যাবৎ একটা বিষয় খেয়াল করেছে সে। সেটা হলো, ইফতি ওর দিকে তাকাচ্ছেই না। অন্য সময় ক্যাবলার মতো চোখ দিয়ে গিললেও এখন মাথাটা নোয়ানো। সে কতবার অতিথিদের এটা সেটা দিতে এসেছিল, ইফতি না চেয়ে হাতে নিয়েছে। কোথাও বলেনি। এই নিয়ে মেয়েটা এতক্ষণ বিরক্ত থাকলেও এবার বিভ্রান্ত। এই ছেলে তো সেই দিন থেকেই কেমন ছুকছুক করছিল, কলেজেও চলে গেল। এই একটু আগেও কেমন করছিল। সে কি ওসবের মানে বোঝেনি? একটা মেয়ে যত বোকাই হোক, ছেলেরা কিভাবে তাকায় বুঝতে পারে। সেও পেরেছে। কিন্তু হঠাৎ এত ভদ্র হয়ে গেল কি করে? চৈতন্য হলো নাকি? পরক্ষণে নিজের ওপর ফুঁসে উঠল। ইফতি গোল্লায় গেলেও বা ওর কি? এতক্ষণ তো তাকাচ্ছিল বলে রাগ হচ্ছিল, তাহলে এখন এসব ফাতারা চিহ্নলতুর চিন্তাভাবনা কেন মাথায়? ভালোই হয়েছে। এমনিতেই আজকাল এসব নিতে পারে না সে। যার আদ্যপ্রান্ত, মাথামুন্ডু, মন মস্তিষ্ক সব জুড়ে আস্ত আরেক মানুষ, তার অন্যদের সহ্য হয়। ইফতি চুপচাপ বসে রইলেও ইকবাল ছটফট করছে। সেই থেকে সে ঘুরছে ধূসরের পেছনে। ছেলেটা যেদিকে যায়, সেও ইউটার্ন নেয় ওদিকে। ধূসর অনেকক্ষণ খেয়াল করলেও কিছু বলেনি। ভান করেছে না দেখার। কিন্তু শেষে বিরক্ত হয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়ালো ইকবালও। ধূসর চোখমুখ তারা চিহ্নিত করে বলল, কি সমস্যা তোর? তুই আমার সাথে কথা বলছিস না কেন? আমি তো সরি বললাম। যা এখান থেকে। ইকবাল আতারা চিহ্ন হতো গলায় বলল, এভাবে বলিস না ধূসর, আমি ইচ্ছে করে করিনি কিছু। কদিন ধরে এত ক্লান্ত ছিলাম, বাড়ি গিয়ে ঘুমিয়েছি। দুনিয়া খেয়াল ছিল না। ধূসর আরেকদিক তাকিয়ে রইল। ইকবাল দোকানে হাত দিয়ে বলল, এই দেখ ভাই, কান ধরছি, তুই বললে উঠবস করব। তবুও এরকম করিস না। মাফ চাইছি তো। তোর আমি চাইনি। সেটাই তো সমস্যা। তুই মাফ চাসনি আমার। কেন চাইবি না? তুই একটু চা, আমি এতগুলো দেব। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর চোখ কুঁচকে চাইল। তাকানোর ধরন এমন, যেন সহ্য হচ্ছে না তাকে। ইকবাল কাদো কাদো কণ্ঠে বলল, আমি সত্যিই ইচ্ছে করে করিনি। তুই এইভাবে তাকালে আমার কষ্ট হয়। ধূসর বুকের সাথে হাত ভাঁজ করে বলল, তো কি করতে পারি? ইকবাল অবিলম্বে কি যেন ভাবল। দৃঢ় কণ্ঠে বলল, কিচ্ছু করতে হবে না, দাঁড়া আসছি। বলে হনহন করে চলে গেল। ধূসর ভ্রু বাঁকিয়ে চেয়ে রইল সেদিকে। ইফতি বাবার পাশে বসা, গুটিসুটি মেরে একেবারে ভদ্র ছেলের মতন। ইকবাল সবার মধ্যে গিয়ে খেকিয়ে ডাকল, এই ইফতি, এদিকে আয়। ছেলেটা চমকে তাকালো। মুমতাহিনা বললেন, অমা, অমন ধম তারা চিহ্ন কাচ্ছিস যে? কি করল ও? কিছু না, তুই এদিকে আয়। ইফতি ঢোক গিলল। ধূসর ভাই কিছু বলে দিয়েছেন নির্ঘাত। সে ভীত লোচনে মায়ের দিক চেয়ে সাহারা খোঁজে। তবে তার খেয়াল থাকলে তো। তাকে সঙ্গ দিতে জবা বেগমকে বসিয়ে রেখে গিয়েছেন মিনা। খোশগল্পের চূড়ায় দুজন। ইফতি অসহায় বনে ভাইয়ের পিছু নিল। ইকবাল একদম এক কোনায় এসে দাঁড়ালো। ইফতি সামনে আসতেই ধমকে বলল, তুই পিউকে লাইন মারছিস? ছেলেটার বুক কাঁপে। যা ভয়ও পেয়েছে, তাহলে তাই সত্যি। ধূসর ভাই বলে দিয়েছেন সব। স্বীকার করলে ভাইয়া এক্ষুনি থাবা বসাবেন। মা রের হাত বাঁচতে বলল, না, না তো। একক উদ্ধৃতি চিহ্ন। ইকবাল রাগে গনগনে কণ্ঠে বলল, না হলেই ভালো। বয়স কত তোর? বই নিয়ে বসতে দেখি না, রেজাল্ট তো বাজিয়ে রাখার মতো করিস। আবার মেয়ে দেখলে পেছনে ঘোরে। তাও ভাইয়ের শালি। সাহস কত? ইফতি মাথা নামিয়ে নিল। ইকবাল কড়া গলায় বলল,
ফের এরকম কিছু শুনলে তারা চিহ্ন নিয়ে চোখ মুখ অন্ধকার করে ফেলব। তাছাড়া পিউ তোর ভাবি, ভাবি হলো সম্মানের পাত্রী, তার দিকে অন্য নজরে তাকানো ঘোরপাপ। মনে থাকবে। ইফতিখার কাত করল। ইকবাল কপাল গোছাল তাতে। ভাবি বলেছে? কেমন ভাবি? কোন ভাইয়ের বউ? কিছু জানতে চাইল না কেন? ভয়ও পেয়েছে মনে হয়। ইকবাল গম্ভীরতা বজায় রেখে বলল, আচ্ছা ঠিক আছে, কথা শুনলেই হবে। যা এখন। ইফতি চলে গেল। ইকবাল বিশাল কাজ সারার ভূমিতে বুক ভরে শ্বাস টানে। বিজয়ী হেসে বন্ধুর দিক এগিয়ে যায়। ধূসরের ভ্রু এখনো গোটানো, সাথে গুটিয়ে রাখা নাক মুখ। ইকবাল আনন্দিত কণ্ঠে বলল, বউকে দিয়েছি। হতচ্ছাড়া তার জীবনে পিউয়ের দিক তাকাবে না। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসরের কৌতুক শোনার ভঙ্গিতে হেসে বলল, ও এখন এমনিও তাকাবে না। কেন? তোর আগেই আমার সব বলা শেষ। একক উদ্ধৃতি চিহ্ন। ইকবাল অষ্টমাশ্চর্য চোখে তাকায়। ধূসর হেসে ওর গাল চাপড়ে চলে গেল পাশ কাতারা চিহ্ন। পিউ মহাব্যস্ত আজ। বোনের বিয়েতে বেশ কিছু কাজ তার কাঁধেও পড়েছে। বসে বসে খাওয়ার ফুরসত নেই। বাড়িতে এত মানুষ থাকতেও মিনা বেগম ওকেই কাজে লাগান। মেহমানদের শরবত থেকে শুরু করে সব তাকে দিয়ে দেয়াল। কত যে সাবধানে, আল্লাহ আল্লাহ বলে সে ওসব কাচের জিনিস নিয়ে হেঁটেছে, সে জানে। একটাও যদি পরে ভাঙত, মা হয়তো সবার মধ্যেই ওর হাড্ডি ব্লেন্ড করে ওকেই জুস বানিয়ে খাওয়াত। এই পৃথিবীর এক অমোঘ সত্য হলো, বড় ভাই বোনদের বিয়েতে সবথেকে বেশি ধকল যায় ছোটদের ওপর। তারা দুদন শ্বাস নেয়ারও জো পায় না। এখানে ছোটে, সেখানে যায়। পা দুটো একটুখানি জিরোয় না। অথচ এই ধকল, এই ছোটাছুটি কেউ চোখে দেখে না। পরিবারে ছোট মানেই বড়দের চোখে শুয়ে বসে খাওয়া এক সুখী মানব। পিং নিজেকে নিয়ে বড্ড চিন্তিত। আজকে যেই পরিমাণে সে খেটেছে গায়ে হলুদেও এরকম হবে নাকি? মন ভরে মজা করতে পারবে তো? ইয়া আল্লাহ! শখ করে আবার শাড়ি কিনল যে। পড়ায় যদি না হয়, ধূসর ভাইকে আবার পাগল করা হবে না তো? পিউ ভাবতে ভাবতে বিছানায় উপুর হয়ে শুল। একবার আর চোখে তাকালো ড্রেসিং টেবিলের সামনের টুলে বসা পুষ্পর দিকে। গুনগুন করে গান গাইছে সে। ঠোঁট উপচে আশা হাসি নিয়ে একটা একটা করে চুড়ি খুলে রাখছে। পিউয়ের সমস্ত ক্লান্তি উবে গেল। এক হাত মাথায় ঠেস দিয়ে বোনের দিক চেয়ে রইল। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার কি সুখ! এই যে, আপুকে এখন দুনিয়ার সব চাইতে সুখী মেয়ে লাগছে। এমন সময় রুবাইদা ঘরে এলেন। ট্রে ভর্তি 3 কাপ চা। পুষ্পর সামনে 1 কাপ রাখতেই সে বলল, আমি তো চা চাইনি মেজমা। জানি, বলছিলি মাথা ব্যথা করছে, তাই নিয়ে এলাম। খা, ভালো লাগবে। পুষ্প বিনীত, চমৎকার হাসল। হাসল পিও। মুগ্ধতা ইউটার্ন নিল মেজ মায়ের ওপর। আহা, তার শাশুড়িটা কি অমায়িক! এত ভালো শাশুড়ির আন্ডারে থাকলে জীবন ধন্য। রুবাইদা জিজ্ঞেস করলেন, তুই খাবি চা? পিউ দুপাশে মাথা নাড়ল। রুবা বললেন, আচ্ছা, তাহলে আমি খাই বরং। আগে যাই ছেলেটাকে দিয়ে আসি। পিউ তৎপর উঠে বসে বলল, ধূসর ভাইকে দিতে যাচ্ছ? হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ এক লাফে বিছানা থেকে নেমে চলে গেল তার সামনে। ট্রেটাকে তারা চিহ্ন রে নিয়ে বলল, আমি দিয়ে আসি। ওমা কেন? তুই আজ কত কাজ করলি, বিশ্রাম নেই। বিশ্রাম লাগবে না, নাও, তোমার কাপটা রাখো। পারবি? হাতে পায়ে ফেলবি না তো? আরে না না, জীবন দিয়ে হলেও কাপের চা রক্ষা করব। নাও তো। রুবায়দা দোনামোনা করে কাপ হাতে নিলেন। পিউয়ের আচ্ছা রক হওয়ার অভ্যাস নিয়ে সে চিন্তায়। কাপ ভাঙ্গুক, চা ফেলুক, ব্যথা না পায়। তার চিন্তিত চোখ মুখ দেখে পুষ্প মিটিমিটি হেসে বলল, মেজো মা, অত ভেব না। পিউ আর যাই হোক, ধূসর ভাইয়ের চা নিয়ে আর তারা চিহ্ন ছাড় খাবে না। তুমি এসে বসো তো এখানে, একটু গল্প করি দুজন। রুবায়দা হেসে চা সমেত এসে বিছানার প্রান্তে বসলেন। পিউ ততক্ষণে হেলে দুলে বেরিয়ে গিয়েছে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। পিউ ঘর থেকে বের হতেই দেখল ধূসর নিজের রুমে ঢুকছে না। তৎক্ষণাৎ পিছু ডাকল সে, ধূসর ভাই। ধূসর থামল। ইকবালদের এগিয়ে দিয়ে মাত্রই ফিরেছে। পিউ কাছে এসে বলল, আপনার চা। ধূসর একবার তার হাতের দিকে তাকায়। কথাবার্তা না বলেই আচমকা ভেতরে ঢুকে যায়। আদেশ ছড়ে, দিয়ে যা। পিউ কপাল কুঁচকে ফেলল। নিয়ে গেলে কি হতো? ধূসর ভাই ইচ্ছে করে এমন করেন। বেশি ভালোবাসি বুঝতে পেরে খুশি মনে খাটান। ফায়দা নিচ্ছেন তো, নিতে থাকুন। যেদিন আপনিও জালে ধরা পড়বেন না, দেখবেন আপনাকেও নাকানি চোবানি খাওয়াব। পেটচে তারা চিহ্ন পেরোসেই পানি বের করতে পারবে না কেউ। হুহ। পিউ পর্দা সরিয়ে ভেতরে ঢোকে।
ধূসর কাউচে বসল গিয়ে ফোন ওয়ালেট বের করে সেন্টার টেবিলে রাখল। সে ঢুকতেই জায়গা দেখিয়ে বলল, রাখো। পিউ ট্রে শুদ্ধ রাখল। ঘুরে হাঁটা ধরতেই ধূসর রাখল, দাঁড়া। পিউ চটপট ফিরে তাকালে বলল, তোকে যেতে বলেছি। দুপাশে মাথা নাড়ল সে। ধূসর কাউচে বসেই কম্পিউটার টেবিলের সামনে থেকে পা দিয়ে চেয়ারটা টেনে আনল। চোখ দিয়ে দেখিয়ে বলল, বস। পিউ ভেতর ভেতর হাঁসফাঁস করে উঠল। দুশ্চিন্তায় বুক ধরফর করছে। ধূসর ভাইয়ের হাবভাব তোর সুবিধার ঠেকেছে না। আবার কি করল সে? কোন বিপ তারা চিহ্ন দোসংকেত তারা চিহ্ন লছে মাথায়। ধূসর ঝুঁকে এসে চা তুলল হাতে। ছোট্ট একটা চুমুক দিয়ে বলল, ইফতিকে ছাদে নিয়ে গেলি না যে? পিউয়ের চোখ বেরিয়ে এলো। তটস্থ ভঙ্গিতে উঠে ব্যস্ত কণ্ঠে বলল, আমি কিছু বলিনি। তুই বলে, বস। শীতল আওয়াজে পিউ বসে গেল আবার। মিনমিন করে বলল, আমি কিন্তু না বলেছিলাম। ধূসর কথাটুকুন এড়িয়ে গিয়ে বলল, টেবিলের ওপর থেকে একটা বই নিয়ে আয়। পিউ বুঝল না ঠিক শুনেছে কিনা। নিশ্চিত হতে সুথাল, হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন, বই নিয়ে আয় ওখান থেকে। একক উদ্ধৃতি চিহ্ন। সে মাথা চুলকে উঠে গেল। ধূসরের স্টাডি টেবলটা পুরনো, সেগুন কাঠের হওয়ায় এখনো চকচকে মজবুত। ইউনিভার্সিটির সমস্ত বই সেখানে সাজানো। টেবিল নয়, যেন আস্ত বইয়ের স্তূপ। পিউ সিদ্ধান্তের টানাটানিতে পরে গেল কি বই নেবে। এই এত মোটা মোটা বই দেখেই তার মাথা ভোঁ করছে। সে অসহায় ভাবে ফিরে তাকিয়ে বলল, কি বই নেব ধূসর ভাই? যেটা ইচ্ছে। পিউ দিশেহারা হয়ে পড়ল আরো। যেটা ইচ্ছে? তার তো ইচ্ছেই করছে না বই ধরতে। এসব হাতে নিলেই শরীর হাই ভোল্টেজের ঝাঁকি মারে। কে যেন ভেতর থেকে চেঁচিয়ে বলে, পিউ বই রাখো, বই রাখো। কি বই নেবে ভেবে ভেবে হাত বাড়াল একটা কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে। তার সাধারণ জ্ঞান একেবারেই শূন্য। পাঠ্য বইই তো পড়ে না, আবার অন্য বই। যা দেখলে ওর জ্বর আসে, ঘুম পায়, দুনিয়ার সব পায়। না সব না, শুধু প্রেম প্রেম পায় ধূসর ভাইকে দেখলে। এছাড়া সব এক। পিউ পাতলা কারেন্ট অ্যাফেয়ার্স বুকে চেপে এগিয়ে আসে, ধূসরের দিক বাড়িয়ে ধরে। ধূসর ধীর দৃঢ় কণ্ঠে বলল, আমি না, তুই পড়বি। পিউ সপ্তমাকাশে বিস্ময়ে তুলে বলল, আমি? এখন? খুব বস। কিন্তু এখন তো বাসায় অনেক কাজ। থাকুক। কি লেখা আছে পর। একক উদ্ধৃতি চিহ্ন, আপনাকেও শোনাবো। খুব। পিউ বিরক্ত হলো। এই বর্ষন্তে বেলা পড়ার জন্য একটা সময় হলো নাকি? এই তো পরশু শেষ হয়েছে তার পরীক্ষা। একটু বিশ্রামও তো দরকার এখন। কিন্তু কার হুকুম অমান্য করার সাধ্য আছে? পিউ বসল। অনিচ্ছা আর অনাগ্রহ সমেত বই মেলে সামনে ধরল। কি মুসিবত! প্রতিটি শব্দই তো মাথার ওপর দিয়ে যাচ্ছে। কে লিখেছে এই বই? ছাপালোটাই বাকে। পিউয়ের পড়তে ইচ্ছে করল না, একটুও না। তাও ঠোঁট নেড়ে আওয়াজ বের করল, ডোনাল্ড ট্রাম্পের সেকেন্ড কনফারেন্স হয়েছিল কোন দেশে? পড়তে পড়তে একবার বইয়ের ওপর দিয়ে ধূসরের দিক তাকালো সে। ধূসর নিচের দিক চেয়ে ফোন দেখছে। সে ফুস করে শ্বাস ছেড়ে বইয়ের পাতায় মন দিল ফের। ফোন টিপছে, একে কোন ঘোড়ার ডিম পড়ে শোনাবে শুনি। কেমন রসকসহীন প্রেমিকে, প্রেম করে না, দুটো মিষ্টি করে কথা বলে না। রুমে এনে পড়তে বসায়, অথচ মেয়েটা বুঝলই না। সে যতবার বইয়ের দিকে চায়, একজনের পূর্ণ দৃষ্টির সঙ্গে সঙ্গে তারা চিহ্নক্ষেপ হয় তার ওপর। সেকেন্ডে সেকেন্ডে মুগ্ধ, মোহিত চোখে দেখে। অক্ষিপট নড়ে না, উহু এক চুলও এপাশ ওপাশ হয় না।